বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বছর 2025 এই নিয়ে প্রতিবেদন লিখেছে বিরূপাক্ষ পাল। উনি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অধ্যাপক, অর্থনীতি বিষয়ের অধ্যাপক আর কি। তো স্যার এই পুরো প্রতিবেদনে কয়েকটা জিনিস উল্লেখ করেছে যে 2025 সালে আমি যদি তিনটা জিনিসকে পয়েন্ট করি, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে বর্তমান সরকারের মুদ্রাস্ফীতি রিলেটেড একটা সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে এবং আগামীতে বিশ্বের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে যে একটা চাপের মুখে আমাদের দেশ পড়তে যাচ্ছে, তার একটা বিষয় তুলে ধরেছে। আমাদের দেশে বর্তমান পরিস্থিতি কিরকম এবং সেটা অর্থনীতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণভাবে আগাচ্ছে, সেটার একটা দিক তুলে ধরেছে। আমাদের প্রবৃদ্ধি, আমাদের রিজার্ভের ব্যাপারে স্যার কথা বলেছে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সংস্কার করার বিষয়টা বর্তমান সরকারের এবং নির্বাচন, এইটা নিয়ে স্যার একটু অর্থনৈতিক রিলেটেড আলোকপাত করেছে। তো প্রথমেই স্যার এখানে দেখিয়েছেন যে কিছুটা হেঁয়ালির মতোই, যে যখন যাত্রাপালায় স্যার আগে যেতেন বা ছোটবেলায় যেতেন, তখন আহ যাত্রাপালার শুরুতেই দেশাত্মবোধক গান হচ্ছে কি হচ্ছে না এইটা জাজ করে বা এটা দিয়ে দেখাই বুঝে যেত যে আসলে গ্রিন রুমে কোনো ঝামেলা হচ্ছে কিনা। গ্রিন রুম বলতে সাজঘর যেটা বা বিশ্রাম ঘর, সেখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা সেটা বাইরের এই অ্যাপিয়ারেন্সে বোঝা যেত। তেমনি ভাবে আমাদের দেশের বাইরের কিছু অ্যাপিয়ারেন্সে হয়তো বা বোঝা যায় যে ভিতরগত সমস্যাগুলো আসলে কি রকম। সংস্কার না নির্বাচন, এটাই কিন্তু আসলে বর্তমানে সবচেয়ে বড় কোশ্চেন হয়ে দাঁড়াইছে, যে আগে সংস্কার না আগে নির্বাচন। আসলে সংস্কারটা কি করবে, কি আসবে বিষয়। তো এখানে স্যার সবার প্রথম যে কথাটা বলেছে, আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান, আমরা জানি এই অভ্যুত্থানে প্রায় সকলেই অংশগ্রহণ করেছে। এর কারণ ছিল এত মানুষ মারা গিয়েছে, এত মানুষকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেক দিনের ক্ষোভ সব মিলিয়ে একসাথে। কিন্তু এর যদি অর্থনৈতিক কারণটা আমরা বিশ্লেষণ করি, আমরা কিন্তু দুইটা মেইন জিনিস পাবো। একটা হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেটাকে আমরা বলি, আরেকটা হচ্ছে বেকারত্ব। বেকারত্বের যন্ত্রণা এবং মূল্যস্ফীতির দহন, এই দুইটাই কিন্তু অর্থনৈতিক কারণের মূল। অন্যান্য কারণ তো ছিল, কিন্তু অর্থনৈতিক কারণের মূল ছিল এই দুইটা। এখন এই দুইটা নিয়ে, এই দুইটাকে টেকেল দেওয়ার একটা দায়িত্ব কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পড়েছে। নানা রকম সংস্কার কমিটি করা হচ্ছে, সংস্কার কমিটি বিভিন্ন মতবাদ দিচ্ছে, আসলে এটা ততটা কার্যকর হবে না। এই জন্য উচিত একটা টাস্ক ফোর্স গঠন করা, যেটা কিনা এই দুইটা নিয়ে খুবই তড়িৎ গতিতে কাজ করবে। মূল্যস্ফীতির বিষয়টা স্যার একটা চমৎকার কথা বলেছেন, যে আমাদের জ্বর ঠান্ডা হয়, কাশি হয়, এটা যদি খুব তাড়াতাড়ি নির্মূল করা হয় এটা কিন্তু সিম্পল প্রবলেম। কিন্তু এটাকে যদি অনেক দিন, মানে অনেক দিন ধরে আমাদের লেগে থাকে, তখন কিন্তু নিউমোনিয়া হয়ে যায়, যেটা কিনা কি খুবই মারাত্মক। তেমনি ভাবে মূল্যস্ফীতি যে কোনো দেশেই নর্মাল, আসে যায়, কিন্তু এটা স্বল্প সময়ের মধ্যে, এই স্বল্প মেয়াদী সমস্যাকে স্বল্প সময়ের মধ্যে সমাধান করতে হবে। তা না হলে এটা দীর্ঘ সময়ে কি স্ট্যাগফ্লেশনের মধ্যে আমাদের পড়ে আমাদের একটা দীর্ঘ অস্থিরতার সৃষ্টি করবে। এবং এই অস্থিরতা কিন্তু ইতিহাসে নজির আছে। জিমি কার্টারের মতো বিশাল দারুণ প্রেসিডেন্ট, উনিও অজনপ্রিয় হয়ে গিয়েছিলেন এই ব্যবস্থাটাকে সামাল দিতে না পেরে। তো এখন মূল্যস্ফীতি তেলে সামাল দিবে কে? মূল্যস্ফীতি সামাল দেয় আমাদের কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সামাল দেয় কিভাবে? কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক রেট বাড়িয়ে দেয়, তো সেইভাবে মূল্যস্ফীতি সামাল দেয়। কিন্তু এর বাইরেও আমাদের দুইটা বিষয় কাজ করে, একটা হচ্ছে চাঁদাবাজি, একটা সিন্ডিকেট। এই দুইটাকে প্রচুরভাবে কমাতে হবে। এখন এই দুইটা কমানোর কাজ করে কে? স্বরাষ্ট্র বিভাগ। কিন্তু দেখা যাচ্ছে স্বরাষ্ট্র বিভাগের নিষ্ক্রিয়তা বর্তমানে একটা নিষ্ক্রিয় মন্ত্রণালয়ে পরিণত হয়েছে, যেই কারণে চাঁদাবাজি, সিন্ডিকেট এগুলো বেড়েই চলছে। তো এই জন্য স্যার আহ্বান করেছে একটা টাস্ক ফোর্স গঠন করলে হয়তোবা এই সমস্যার সমাধানটা অনেকটা এগিয়ে যেতে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে 2025 সালে অর্থনৈতিক বাণিজ্য কিভাবে কিরকম হবে আন্তর্জাতিক। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসছে, কিন্তু চীনের সাথে একটা কি শীতল বাণিজ্য যুদ্ধ চলতেছে। এই শীতল বাণিজ্য যুদ্ধে কি করবে পশ্চিমারা? যেহেতু বাণিজ্য যুদ্ধ একটা চলবে, তো ইউএস এর মধ্যে যে চায়নার পণ্য ঢুকবে, সেখানে অবশ্যই এন্টি ডাম্পিং সিস্টেমে ট্যাক্স বাড়ায় দিবে। এতে করে কিন্তু ইউএসএ তে যদি ব্যাংক রেটটা কমিয়ে দিলে জনগণ আরো বেশি পরিমাণে নিজেদের স্বদেশি পণ্য উৎপাদন করবে, নিজেরাই ব্যবহার করবে। তো এটা কিন্তু একদিকে ইউএস এর ইকোনমির জন্য ভালো হবে, পশ্চিমাদের ইকোনমির জন্য ভালো হবে। কিন্তু বাংলাদেশের হাতে কিন্তু এরকম সুযোগ নাই। কেন বাংলাদেশ যে ব্যাংক রেট কমিয়ে
জনগণের হাতে টাকা দিবে, ব্যাংকের অবস্থাই তো আসলে নাজেহাল অবস্থা হয়ে রয়েছে। সুতরাং এই দিক থেকে কিন্তু বাংলাদেশ একটা চাপের মুখে পড়বে। বেকারত্বর হঠাৎ সমাধান কিন্তু নাই, এটা গেল মুদ্রাস্ফীতির বিষয়ে। এখন বলি বেকারত্ব। বেকারত্ব কিন্তু হঠাৎ সমাধান নাই। যেমন আমাদের দেশে স্বাধীনতোত্তর একটা বিশাল সমস্যা ছিল, সেটা হচ্ছে কি জনসংখ্যা বিশাল। তো তখন একটা কাজ কিন্তু করা হয়েছে, সেটা কি এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে এই জনসংখ্যা বৃদ্ধিকে। এবং তার ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আমরা কয়েক দশক পরে আস্তে আস্তে পেয়েছি। কিন্তু পেয়েছি যে সেই জন্মহার 1% আমরা নামাতে পেরেছি, যে 2.5 বা তার বেশি শতাংশ থেকে। এটা সম্ভব হয়েছে কেন? কেন প্রথম আমরা সমস্যাকে আইডেন্টিফাই করেছি এবং এটাকে এক নম্বর সমস্যা চিহ্নিত করেছি। যে কোনো সমস্যাকে অর্থনীতিতে একটা কথা বলে স্যার এখানে সেটা তুলে ধরেছে যে আমাদের প্রথম কাজ হচ্ছে সমস্যাকে আগে তুলে ধরা, হাইলাইট করা। সমস্যাকে হাইলাইট না করলে সেটা সমাধান তো হবে না। এই এই বিষয়টা এই বিষয়টা আমাদের ওই বেকারত্বের ক্ষেত্রেও স্যার করার আহ্বান জানিয়েছে, যে বেকারত্বকে আমরা এখন যদি এক নম্বর সমস্যা তুলে ধরি তাহলে দেখা যাবে যে এটারও একটা কি সমাধান চলে আসছে। অর্থনীতিতে কোনো কোনো সমস্যা সমাধানের পূর্বশর্ত হচ্ছে কি প্রথমে স্বীকৃতি, এরপরে যথাযথ উদ্যোগ। সুতরাং আমাদের এখানে স্বীকৃতি দিতে হবে যে বেকারত্ব আমাদের এক নাম্বার সমস্যা এবং এই বিষয়ে আমাদের সেভাবে আগাতে হবে। এবার আসি বেকারত্ব সমস্যা সমাধানের উপায় কি হতে পারে। উপায় হয় ব্যক্তি খাতে বিনিয়োগ। ব্যক্তি খাতে বিনিয়োগ করবে, এখানে তো তাহলে বৈদেশিক সরাসরি বিনিয়োগ লাগবে বা আমাদের দেশীয় বিনিয়োগ লাগবে। বৈদেশিক সরাসরি বিনিয়োগ যে এফডিআই তো কোনো স্টেবল সরকার ছাড়া আসলে দেয় না, কেননা বাইরের দেশ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যতই ভালোই সম্পর্ক থাকুক না কেন, বাইরের দেশ স্টেবল গভর্নমেন্ট চাবে, নির্বাচিত সরকার চাবে, তারপরেই না তারা বিনিয়োগ করবে। দেখা যায় আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কারখানার শ্রমিক ছাঁটাই করছে। এই সকল কারণে কিন্তু বেকারত্ব কমছেই না, বরঞ্চ আরো বাড়ছে। তো এই বেকারত্ব যদি এভাবে বাড়তে থাকে তখন এটা কিন্তু অস্থিরতা কমার জায়গায় আরো বেশি বাড়িয়ে দিবে। এবং নির্বাচনের পূর্বের সময়কাল অস্থিরতা এমনি বৃদ্ধি পায়, তার উপরে যদি এই ধরনের অস্থিরতা বাড়তে থাকে তাহলে একটা নাজেহাল অবস্থা দাঁড়াবে। এবার আসি আমাদের রিজার্ভ নিয়ে। আমাদের রিজার্ভ কিন্তু ধীর গতিতে বাড়ছে, এতে অনেকে খুশি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে একটা বিষয় আছে এখানে, যে আমাদের রিজার্ভ কেন বাড়ছে। কারণ আমাদের বিনিময় হার এখন কি, বিনিময় হারের যে একটা গ্যাপ এটা কমে আসছে এবং রেমিটেন্স বাড়তেছে, এই জন্য রিজার্ভ বাড়তেছে। বিনিময় হারে কি দেখা গেছে যে আমাদের রপ্তানি তেমন ভাবে বাড়ে নাই, কিন্তু আমদানি কমে গেছে অনেক বড় দাগে। আমদানি কমে গেছে। এখন আমদানি কমে গেছে বলে আমাদের খুশি হয়ে লাভ নাই, কেননা ওই স্বাস্থ্য কমানোর দুইটা উপায় আছে। একটা হচ্ছে ব্যায়াম করে স্বাস্থ্য কমানো, আর একটা হচ্ছে না খাওয়ার ফলে স্বাস্থ্য কমানো। ব্যায়াম করে স্বাস্থ্য কমানো তো ভালো, কিন্তু না খেয়ে স্বাস্থ্য কমলে কি এটা অসুখ। তো আমাদের এই আমদানি যে কমে গেছে, এটা এমন না যে আমাদের দেশীয় প্রোডাকশন বেড়েছে। আমাদের আমদানি কমেছে কারণ আমদানি করার সক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি, কমিয়ে ফেলেছি। এই জন্য দেখা গেছে যে স্বীকৃত সেটেলমেন্ট এটা 13% কমছে। মূলধনী পণ্যের বেলায় কমেছে 22%, মধ্যবর্তী পণ্যের বেলায় কমেছে 15%। একটু ক্লিয়ার করি মূলধনী পণ্য কোনগুলো। আমরা তো কিছু পণ্য সরাসরি ইম্পোর্ট করি, কিন্তু কিছু পণ্য আছে বা কারখানার যে মালামালগুলো এগুলো কিন্তু সরাসরি আমাদের কাজে লাগে না, আমরা এগুলোকে দেশে আনার পরে এগুলো দিয়ে অন্য পণ্য বানিয়ে বিক্রি করি। এই যে সরাসরি না, কিন্তু আমাদের একটা এফেক্ট ফেলে এই কারখানার পণ্যগুলো, এগুলো হচ্ছে মূলধনী পণ্য। মধ্যবর্তী পণ্য একই রকম, ডিরেক্ট এনে বিক্রি করা যায় না, এগুলোকে প্রসেস করে পরে বিক্রি করতে হয়, তো র ম্যাটেরিয়াল বলা যায়। তো এগুলোর আমদানি তো কমে গেছে। আচ্ছা, এগুলোর আমদানি কমে আমাদের রিজার্ভ বাড়ছে, এটা তো আমাদের জন্য ভালো লক্ষণ না। কেননা কিছুদিন পরেই কি আমরা একটা বিপজ্জনক হোঁচট খাবো। কেন আমাদের দেখা যাবে কি বাজারে পণ্যের যোগান নাই। কেন? কেন উৎপাদন কমে যাচ্ছে, কেন আমরা র ম্যাটেরিয়াল কিনতেছি না। তো যখন বাজারে পণ্যের যোগান কমে যাবে তখন তো এমনি মুদ্রাস্ফীতি আরো বেড়ে যাবে। তার মানে কি অবস্থা আরো নাজেহাল হয়ে যাবে। এবং বিশ্ব ব্যাংকের মতে আমাদের চলতি বছরের প্রবৃদ্ধি শতকরা 4 ভাগে নামবে। তো এইটা তো আসলে এত কমে কখনোই কমে না। কোভিড এর সময় আনসার্টেন অবস্থা ছিল তখন কমেছে, কিন্তু তারপরে এটাই সর্বনিম্ন হবে।
এবার আসি যে জানুয়ারির মাঝামাঝি বিভিন্ন সংস্কার কমিটি এক একটা প্রতিবেদন প্রকাশ করবে এবং সেই প্রতিবেদনে কি হবে, প্রতিবেদনে যাদের স্বার্থ আঘাত করবে তারাই রাস্তায় নেমে পড়বে। তো এই বিভিন্ন ঝামেলা একটার পর একটা তখন কিন্তু সৃষ্টি হবে। অন্যান্য কিছু কিছু কমিটির সংস্কারের বিষয়গুলো যেগুলো একটু খারাপ হতে পারে সেগুলো আগে থেকে ঠাওর করা গেলেও কিছু কিছু আছে যেগুলো আগে থেকে ঠাওর করা যায় না, সেগুলো কিন্তু পরে টাইম বোমার মতো হয়ে যাবে। তো তখন দেখা যাবে কি সংস্কার ভেস্তে গিয়ে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। এবং আরেকটা বিষয়, বাংলাদেশের ইতিহাসে যতবারই কিনা নির্বাচন হয়েছে, নির্বাচনের যেই বছরটা হয়েছে সেই বছর কিন্তু আমাদের দেশের প্রবৃদ্ধি অ্যালার্মিং ভাবে কমে গেছে। যেমন 1975 সাল বলি, 1982 সাল, 91 সাল, 96 সাল, 2002 এবং 2009 এই সালগুলোতে দেখা গেছে আমাদের প্রবৃদ্ধি কম। এবং এগুলা কিন্তু নির্বাচন বা নির্বাচনের আশেপাশের সালগুলো। তার মানে কি, তার মানে এই 2025 সাল আমাদের জন্য আসলে বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আসতেছে। এই কাজ এখানে মূল্যস্ফীতি কমানো বা বেকারত্বের বিষয়গুলো, এগুলোকে আসলে হেলাফেলা করে বা গা ছাড়া দিয়ে চললে চলবে না। এগুলোকে আসলে শক্ত হাতে টাস্ক ফোর্স গঠন করার মাধ্যমে এবং আরো বেশি বেশি তৎপরতার মাধ্যমে এগুলোর একটা সচেতন ভাবে এটা সমাধান করতে হবে। 1943 সালে পোল্যান্ডের এক অর্থনীতিবিদ মাইকেল ক্যারেকি ইনি এই যে রাজনীতির সময় বা নির্বাচনের সময় যে অর্থনৈতিক অবস্থা ধসে পড়ে, এটাকে রাজনৈতিক বাণিজ্য চক্রের ধারণা প্রদান করেছে এবং সেখানে দেখিয়েছে যে কি নির্বাচনের সময়কালীন সময়ে এরকম অর্থনীতির একটু প্রবৃদ্ধি কমে যায়। তো যাই হোক, এই গ্রিন রোমের যে জটলা এবং মতবিরোধ কমিয়ে আমাদের আসলে শক্ত এবং সুস্পষ্ট অবস্থানে আসতে হবে। এরপরে একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়ে প্রবৃদ্ধির ক্ষয় যথাসম্ভব কমিয়ে আনা সম্ভব হবে। এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে।